আজকে আলোর অপবর্তন পড়াবো। এটাও একটা তরঙ্গের ধর্ম। আলো যে তরঙ্গধর্মী, তার একটা ধর্ম হচ্ছে অপবর্তন, ডিফ্র্যাকশন অফ লাইট। আলোর অপবর্তন কথাটার অর্থ হচ্ছে আলো কোনো বাধার, প্রতিবন্ধক বা বাধার সামনে দিয়ে গেলে, বাধার পাশ দিয়ে গেলে আলোর কিছুটা অংশ বেঁকে যায়। আমাদের এতদিন ধারণা ছিল আলো সরলরেখায় চলে, ফলে কোনো অস্বচ্ছ বস্তুর সামনে আলো পড়লে তার পিছনটা পুরোপুরি অন্ধকার হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ছায়ার ধারগুলো হচ্ছে আলোকিত, অর্থাৎ কিছু আলো সেই প্রতিবন্ধকের গা ঘেঁষে চলে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে আলোর অপবর্তন। প্রতিবন্ধক যত তীক্ষ্ণ হবে, ছিদ্র যত সূক্ষ্ম হবে, তত আলোর অপবর্তনটা ভালো হবে। কারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য ভীষণ কম, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের তুলনীয় যদি ছিদ্র হয় বা খুব তীক্ষ্ণ প্রতিবন্ধক হয়, তবে অপবর্তনটা আলোটা বেশি বাঁকে। শব্দ তরঙ্গের ক্ষেত্রে এটা অত সূক্ষ্ম অত সূক্ষ্ম ছিদ্র দরকার হয় না, কারণ শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়, ফলে তার তুলনায় ছিদ্রগুলোকে সাধারণত ক্ষুদ্রই মনে হয়। কিন্তু আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয়, তার সঙ্গে তুলনীয় ছিদ্র হলে তবে সেখানে অপবর্তনটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। যেমন ধরো একটা ব্লেডের ধারগুলো খুব তীক্ষ্ণ, সেজন্য ব্লেডের অপবর্তনটা খুব ভালো হয়। এর ধারে আলোটা ডিফিউজ হয়ে যায় ধারগুলোতে। পিছন দিকে যে ছায়াটা পড়ে, সেই ছায়া থেকে এর ধারে আলোটা খানিকটা ডিফিউজ হয়ে যাচ্ছে চারপাশটাতে। তারপর ধরো এরকম একটা রেখাচিত্র, এই রেখাচিত্রটা অনেক বড়। এখানে যখন আলো পড়ছে, লাইট পড়ছে, তখন এর অপবর্তনগুলো অত বেশি হয় না। এগুলো সব হচ্ছে তরঙ্গমুখ, অত বেশি হয় না এর। কিন্তু ছিদ্রটা যদি খুব সূক্ষ্ম হয়, খুব সূক্ষ্ম ছিদ্র হয়, বইতে ছবি আছে দেখবে, তখন এটা অনেকটা অপবর্তন হয়ে যায়, অনেকটা ছড়িয়ে যায়, অনেকখানি বেঁকে যায়। ছিদ্রটা যদি খুব সূক্ষ্ম হয়, ছোট হয়, তখন তরঙ্গটা সমান্তরাল না গিয়ে আরো চারিদিকে ছড়িয়ে পড়ে, এইদিকে আরো ছড়িয়ে পড়ে, তরঙ্গটা আরো এতটা এরকমভাবে ছড়িয়ে পড়ে যত সূক্ষ্ম ছিদ্র হবে, তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়। তো এই অপবর্তন, দু রকমের অপবর্তন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন, আরেকটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন। সব অপবর্তনই কিন্তু ব্যতিচারের নিয়মের উপর, ব্যতিচারের সবই কিন্তু তরঙ্গের উপরিপাত, এবং এর মধ্যে ব্যতিচার হলে তবেই অপবর্তন সজ্জার তৈরি হয়। ফ্রেনেল অপবর্তন হচ্ছে যখন উৎসটা খুব কাছাকাছি, উৎসটা যখন ছিদ্রের কাছাকাছি নির্দিষ্ট দূরত্বে আছে, তখন সেই অপবর্তনটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন। এখানে একটা কোনো চোঙাকৃতি কোনো তার বা উৎস বা গোলীয়, এই ধরনের এখানে যে তরঙ্গমুখটা তৈরি হয় সেটা হচ্ছে গোলীয় বা চোঙাকৃতি তরঙ্গমুখ, ফ্রেনেল অপবর্তন। ফ্রেনেল অপবর্তন আমাদের সিলেবাসে নেই। আমাদের যেটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন, এখানে উৎসটা অনেক দূর থেকে আসছে, অর্থাৎ সমান্তরাল আলোর রশ্মি আসছে অনেক দূর থেকে উৎসটা, ফ্রনহফার অপবর্তন। এখানে তোমার তরঙ্গমুখটা সমতল হয়, ফ্রনহফার অপবর্তন তরঙ্গমুখটা সমতল। এটা একক রেখাচিত্র, দ্বিরেখাচিত্র, এই ধরনের পরীক্ষায় যে অপবর্তনগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রনহফার অপবর্তন। আমরা ছবিটা দেখাই, তারপর অপবর্তন ব্যতিচারের পার্থক্যটা শেষকালে করব। তো দেখো, একটা ছিদ্র এস থেকে আলোটা লেন্সে পড়েছে, এই লেন্সের ফোকাসের ছিদ্রটা অবস্থিত, তাহলে রশ্মিটা সমান্তরাল হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে একটা একক রেখাচিত্রের মধ্যে পড়েছে। তবে এই রেখাচিত্রের বেগটা হচ্ছে খুব ক্ষুদ্র, আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনীয় এই ছিদ্রটা।
সাধারণত কি হয় যে আমরা আগে যখন জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়েছি তখন দেখা যাবে যে এই রশ্মিটা আবার এখানে মিলিত হচ্ছে, এখানে লেন্স কর্তৃক প্রতিসরণের পর তার ফোকাসে গিয়ে মিলিত হচ্ছে, সেখানে একটা পর্দা আছে। কিন্তু দেখা যায় যে কিছু রশ্মি উপর দিকে বা এদিকে এরকম জায়গাতেও মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, এখানে মিলিত, এখানে মিলিত হচ্ছে। এটা হচ্ছে যে এই যে এখান থেকে রশ্মিটা পেকে যাচ্ছে, কেননা এখানে অনেক অনুতরঙ্গ তৈরি হচ্ছে। হাইজেন্সের নীতি অনুযায়ী অনুতরঙ্গগুলো থেকে তরঙ্গগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে ছিদ্রের ধার ঘেঁষে তরঙ্গটা এরকম বেঁকে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা হচ্ছে অপবর্তন। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এরকম একটা রেখা ছিদ্র, আমাদের যে অপবর্তনটা সে এটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন, ফ্রনহফার অপবর্তন। তো আমাদের ছিদ্রটা যদি এইটা হয়, এ হয়, তাহলে এখান থেকে ছিদ্রের উপরে বিভিন্ন বিন্দু থেকে গৌণতল আলোক উৎস তৈরি হচ্ছে, সেখান থেকে একই ছিদ্রের মধ্য থেকে বিভিন্ন গৌণ উৎস থেকে আলোকরশ্মিগুলো গিয়ে মিলিত হচ্ছে, উপরিবাহিত হচ্ছে। উপরিবাহিত হলে পথ পার্থক্য, যেখানে এমন পথ পার্থক্য যে সেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে, তখন সেটা হচ্ছে ধ্বংসাত্মক, মানে যেখানে আলোর তীব্রতা উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে, সেখানটা হচ্ছে অবম বিন্দু, মিনিমাম পয়েন্ট। আর যেখানটাতে তীব্রতা ম্যাক্সিমাম, যেখানে তোমার পথ পার্থক্য 0 অথবা পাই তোমার সমদশায় মিলিত হচ্ছে, যেগুলো 2π 4π সেগুলো সমদশায় মিলিত হচ্ছে, সেইগুলো হচ্ছে তোমার কিন্তু চরম বিন্দু। এটা যে মুখ্য চরম বিন্দু, এখান থেকে রশ্মি এখানে আসছে, এখান থেকে রশ্মি এখানে আসছে, পথ পার্থক্য 0। তাহলে এটা যে মুখ্য চরম বিন্দু, এর বেধটা সবচেয়ে বেশি, বেধ বেশি, উজ্জ্বলতা বেশি। যত দূরে যাচ্ছে তত চরম বিন্দুগুলোর উজ্জ্বলতা কমে যাচ্ছে, বেধও কমে যাচ্ছে। কিন্তু ব্যতিচারে এই জিনিসটা ছিল না। ব্যতিচারে প্রত্যেকটা চরম বিন্দুর উজ্জ্বলতা এবং বেধ একই ছিল। এখানে অবম বিন্দুগুলো, এইগুলো হচ্ছে অবম বিন্দু, O1, তারপর এদিকে O1, তারপরে এইটা, এই পয়েন্টটা, এগুলো সব অবম বিন্দু। অবম বিন্দুর সেখানে তীব্রতাটা, উজ্জ্বলতা 0। 0 ঠিক নয়। এই অপবর্তনের ক্ষেত্রে যেগুলো অবম বিন্দু, যেখানে উজ্জ্বলতা পথ পার্থক্য, যেখানে ধ্বংসাত্মক, সেখানে কিন্তু পুরোপুরি 0 হচ্ছে না। ব্যতিচারের সঙ্গে এইটাই একটা ডিফারেন্স। ব্যতিচারে যেখানে ডার্ক ঝালো, ব্যতিচার ঝালোর অন্ধকার, ব্যতিচার ঝালো দেখা যায় পুরোপুরি অন্ধকার, এখানে কিন্তু পুরোপুরি অন্ধকার নয়, অন্ধকার অঞ্চলগুলো পুরোপুরি অন্ধকার নয়। এটা হচ্ছে এদের মধ্যে একটা ডিফারেন্স। তো এখান থেকে পথ পার্থক্য, যখন যেগুলো অবম বিন্দু হচ্ছে, অবম বিন্দু হচ্ছে, অবম বিন্দু মানে হচ্ছে অবম বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ মিনিমাম, এ সাইন থিটা হচ্ছে পথ পার্থক্য, এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। এটা হচ্ছে অবম বিন্দুর ক্ষেত্রে, মিনিমামগুলোর ক্ষেত্রে। তো আমরা যদি এনতম করি, এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, প্লাস মাইনাস 1, এন এর মানটা হচ্ছে +-1, +-2, +-3, এরকম করে। এগুলো হচ্ছে অবম বিন্দুর পজিশন। অর্থাৎ দেখো, যেগুলো অবম বিন্দু পজিশন, এই ছবিটা থেকে দেখো যে পথ পার্থক্য, দশা পার্থক্য পাই, তারপরে 2π, তারপর 3π, এগুলো হচ্ছে সব দশা পার্থক্য। আর পথ পার্থক্য ল্যামডা বাই এ, ল্যামডা বাই এ, তারপরে হচ্ছে 2 ল্যামডা বাই এ, 3 ল্যামডা বাই এ। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ থিটা এন, সাইন থিটা এন ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা বাই এ। তাই যখন θ1, প্রথমটা হচ্ছে ল্যামডা বাই এ, দেখো ল্যামডা বাই এ পথ পার্থক্য, আর দশা পার্থক্য হচ্ছে পাই। এরমভাবে এগুলো হচ্ছে সব অবম বিন্দু। আর যেটা হচ্ছে ম্যাক্সিমাগুলো গৌণ চরম বিন্দু, গৌণ চরম বিন্দু, এটা হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমাম, সেকেন্ডারি ম্যাক্সিমাম। এর পথ পার্থক্য এ এন, এ সাইন থিটা এন
ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা, 2n প্লাস 1 ল্যামডা, এই মাঝেরগুলো। হ্যাঁ, তো এগুলো সব ক্যালকুলেশন থেকে আসে, সেই ক্যালকুলেশনগুলো তোমাদের নেই, এগুলো ইন্টেন্সিটিগুলো জিরো হয়, ইন্টেন্সিটি প্রাবল্য তীব্রতার ক্যালকুলেশন থেকে এই জিনিসগুলো আসে। আগে যখন তীব্রতার ওপর নির্ভর করছে, আগে যখন তোমরা ব্যতিচার করেছো সেখানে দুটো তরঙ্গের উপরিপাত দেখিয়েছিলাম, সেই উপরিপাত থেকে তার বিস্তার দেখিয়েছিলাম, বিস্তার কস পাই ডেল্টা বাই ল্যামডা, সেই বিস্তারগুলো যেখানে শূন্য হচ্ছিল সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, তো সেখানে তীব্রতাও শূন্য হচ্ছিল। আর যেখানে বিস্তারগুলো শূন্য হচ্ছিল না, সর্বোচ্চ বিস্তার হচ্ছিল, সেগুলো গঠনমূলক ব্যতিচার, সেখানে তীব্রতাও সর্বোচ্চ হচ্ছিল। সেই তীব্রতার ক্যালকুলেশন থেকে এই ইকুয়েশনগুলো আসছে, এ সাইন থিটা ইন ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থিটা 2n প্লাস এন 1 এন ল্যামডা। এটা হচ্ছে গৌণচরম বিন্দু, এটা হচ্ছে অবম বিন্দু। এখান থেকে আমরা বেদটা দেখতে পাবো। ধরো গৌণচরম বিন্দুর কৌণিক বেদ কত, থিটা, তাহলে এই দিকটাতে এটা যদি এই পার্থক্য, এটা যদি ডি হয়, এটা যদি ডি হয়, এটা যদি আমরা x1 ধরি বা x ধরি, তাহলে দেখো এখান থেকে থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, এই সমীকরণটা থেকে সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, তাহলে সাইন থিটাটা খুব ক্ষুদ্র, তখন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, এইটা। তো ফার্স্টের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমি থিটা 1 ধরি বা থিটাই ধরি, থিটা ধরলে এটা হচ্ছে ল্যামডা বাই এ হচ্ছে, তাহলে এই দিকটাতে থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ। আবার থিটা ইকুয়াল টু তোমার এই বেদটা যদি এক্স ধরা হয়, এক্স বাই ডি, পুরোটা হচ্ছে ডি, তাহলে সেখান থেকে আমরা ওর কৌণিক বেদ ল্যামডা বাই এ পাচ্ছি, আর রৈখিক বেদ কৌণিক বেদ ল্যামডা বাই এ পাচ্ছি, এইটুকু ল্যামডা বাই এ। তাহলে এই দিকটা হচ্ছে থিটা, এই দিকটা তো এই পর্যন্ত হচ্ছে থিটা, এই পর্যন্ত হচ্ছে থিটা, তাহলে মোট কৌণিক বেদ হচ্ছে 2 থিটা। কৌণিক বেদ এটা হচ্ছে 2 থিটা, এখান থেকে এইটুকু থিটা, এখান থেকে এইটুকু থিটা, মোট হচ্ছে 2 থিটা। 2 থিটা হলে এটা যদি কৌণিক বেদ হয়, তার মানে হচ্ছে 2 ল্যামডা বাই এ। কার কৌণিক বেদ? মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ, এতটা। এইটা হচ্ছে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ 2 থিটা। 2 থিটা হচ্ছে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ। এটা যদি ডি হয়, এই দূরত্বে ডি হয়, তাহলে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ কত হবে? এগুলো সবই হচ্ছে মুখ্য চরম বিন্দু, মুখ্য চরম বিন্দু, সেন্ট্রাল ম্যাক্সিমাম। রৈখিক বেদ কত হবে? এটার সঙ্গে ডি হবে, 2 থিটা ইন্টু ডি, তার মানে এটা হচ্ছে 2 ডি ল্যামডা বাই এ, 2 ডি ল্যামডা বাই এ। এটা হচ্ছে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ। আরেকটা জিনিস হচ্ছে যে কৌণিক বেদ আর রৈখিক বেদ দুটো মুখ্য চরম বিন্দুর আমরা বের করছি। আচ্ছা, বেদটা ক্রমশ কিন্তু এই বেদটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে মুখ্য চরম বিন্দুর বেদটা বেশি, আর গৌণ চরম বিন্দুর বেদগুলো আস্তে আস্তে কমতে থাকছে, উজ্জ্বলতাও আস্তে আস্তে কমতে থাকছে। ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে যে পার্থক্য, সেই প্রথম পার্থক্যটা হচ্ছে যে ব্যতিচারের মধ্যে দুটো সুসংগত উৎস থেকে আগত তরঙ্গগুলির মধ্যে উপরিপাত হয়, এটা ব্যতিচারের ক্ষেত্রে, এটা আগের চ্যাপ্টারে আমরা দেখেছি। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে একই উৎসের দুটো বিভিন্ন অংশ থেকে, ধরো এ থেকে একটা রশ্মি যাচ্ছে, আবার এটাকে যদি দুটো ভাগে ভাগ করি, এই অংশ আর এই অংশ, তাহলে এই অংশের প্রথম অংশ থেকে এ থেকে একটা রশ্মি যাচ্ছে, সি অংশ থেকে অনুরূপ বিন্দু সি থেকে আরেকটা রশ্মি এখানে যাচ্ছে, এদের মধ্যে অপবর্তন হচ্ছে। আবার ধরো এইটা থেকে একটা রশ্মি এখানে যাচ্ছে, সি থেকে এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, তাহলে এদের মধ্যে অপবর্তন হচ্ছে। মানে একই তরঙ্গমুখের বিভিন্ন বিন্দু থেকে যে রশ্মিটা গিয়ে যে ব্যতিচার ঘটাচ্ছে, তার ফলে অপবর্তন সঞ্চার তৈরি হচ্ছে। আর ব্যতিচার হচ্ছে দুটো সুসংগত উৎসের মধ্যে তৈরি হচ্ছে। ব্যতিচারে প্রত্যেকটি ঝালরের বেদ সমান, উজ্জ্বলতাও সমান।
কিন্তু অপবর্তন সজ্জার ঝালরগুলো মুখ্য যে চরম বিন্দুর যে ঝালরটা, সেটার বেদ সবচেয়ে বেশি, উজ্জ্বলতা সবচেয়ে বেশি। ক্রমশ চরম বিন্দুগুলোর, গৌণ চরম বিন্দুগুলোর বেদ কমে যাচ্ছে, উজ্জ্বলতাও কমে যাচ্ছে। অবম বিন্দুগুলোর তাই বেদ কমে যাচ্ছে, উজ্জ্বলতা কমে যাচ্ছে। এইটা হচ্ছে এদের মধ্যে মূল পার্থক্য ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আলোর ব্যতিচার। আমাদের ক্যালকুলেশনগুলো কিন্তু ইন্টেন্সিটি প্রাবল্যের ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশনগুলো আসছে, সেটা তোমাদের এতখানি নেই। তোমরা এই সূত্রগুলো শুধু মনে রাখবে, এইগুলো।